একটা শহর যেখানে হঠাৎ করে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়, শহরের প্রত্যেকটা জায়গায় অন্ধকার হয়ে যায়। এমনকি এই পর্যন্ত নয়, মানুষের ঘুম বন্ধ হয়ে যায়, কলকারখানা বন্ধ হয়ে যায় এবং দেখা দেয় এক ভয়ানক পরিস্থিতি। না ঘুমানোর ফলে মানুষের মৃত্যু হতে শুরু হয়ে যায়, কিন্তু কেউ জানে না এই সমস্যার সমাধান কিভাবে হবে। আর এমন একটি রহস্যময় এবং সার্ভাইভাল স্টোরি নিয়ে তৈরি আজকের এই মুভি অ্যাওয়েক। মুভি শুরু হয় একটি ইউনিভার্সিটি বিল্ডিং দেখিয়ে, যেখানে একজন সিকিউরিটি গার্ড জিল খুব সতর্কতার সাথে সেখানে প্রবেশ করে এবং সেখান থেকে কিছু এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন চুরি করে নেয়। পরের দিন সকাল হলে সে সেই মেডিসিনগুলো গার্ড নামে একটি ছেলের কাছে বিক্রি করে দেয়। এরপর সে তার শাশুড়ির বাড়িতে যায়, যেখানে তার সন্তান মাটিল্ডা এবং নোয়াকে নিতে যায়। তার শাশুড়ির নাম ডরিস। সে তাকে পরামর্শ দেয় সে যেন বাচ্চাগুলোকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসে, এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে এই বাচ্চাগুলোকে নিজের কাছে রাখার মতো অধিকার জিলের কাছে নেই। এখন গাড়িতে থাকাকালীন জিল এই বাচ্চাগুলোর সাথে কথা বলতে শুরু করে দেয়। সে তাদেরকে বেশ কিছু প্রশ্ন করে। প্রশ্নের উত্তরে মাটিল্ডা খুব সুন্দরভাবে উত্তর দেয়, কিন্তু নোয়া একদম চুপ থাকে। এখন তাদের গাড়িতে থাকা রেডিওটা কাজ করা বন্ধ করে দেয় এবং ঠিক সেই মুহূর্তে অন্য একটা গাড়ি তাদের পাশ দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায়। দেখে এটাই মনে হয় যে তারা কন্ট্রোল হারিয়ে ফেলেছে, এবং তার ঠিক পরের মুহূর্তে অন্য একটা গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা মারে এবং পাশে থাকা লেকের মধ্যে ফেলে দেয়। এখন দ্রুততার সাথে গাড়ির মধ্যে জল ঢুকতে শুরু করে। জিল সবার প্রথমে তার সন্তানের সিট বেল্ট খুলতে শুরু করে, যাতে তারা এখান থেকে পালাতে পারে, এবং একটা সময় সে তার চেষ্টায় সফল হয়। সে তার সন্তানদেরকে জল থেকে বের করে নিয়ে আসে, কিন্তু মাটিল্ডার অবস্থা একদম খারাপ হয়ে গেছে এবং সেখানে পুলিশ অফিসার আসে। তারা তাদেরকে বোঝায় যে পুরো শহর জুড়ে ইলেকট্রিসিটি চলে গেছে এবং যেহেতু তাদের শরীরে আঘাত লেগেছে তাই তাদের এখন হসপিটালে যাওয়া উচিত। এখন হসপিটালে সে পৌঁছালে তারা দেখতে পায় স্বাভাবিকের চাইতে অনেক বেশি রোগী ভর্তি রয়েছে। এমনকি কিছু মানুষ মনে করতে শুরু করে দিয়েছে হয়তো এখানে কোনো টেররিস্ট অ্যাটাক হয়েছে, কারণ পুরো শহর জুড়ে কখনোই এভাবে ইলেকট্রিসিটি বন্ধ হয়নি। এখন জিলের আঘাত যেহেতু খুবই কম, তাই ডাক্তাররা এমার্জেন্সি রোগীদেরকে আগে ট্রিটমেন্ট করতে শুরু করে এবং জিল তার নিজের ক্ষতস্থান নিজেই ট্রিটমেন্ট করতে শুরু করে দেয়। এবং হঠাৎই এই রুমে থাকা একজন মহিলা চিৎকার করে ওঠে। জিল সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং দেখতে পায় কোমায় থাকা পেশেন্টরা জেগে উঠেছে। এরপর তারা পুনরায় ডরিসের কাছে ফিরে যায় এবং এখানে ডরিস প্রথমবার তাকে জানায় যে দোকানে কোনো ক্রেডিট কার্ড কাজ করছে না এবং একইভাবে ফোনেও কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন দুঃখের বিষয় হলো জিলের কাছে মানিব্যাগে যত টাকা ছিল সবই লেকে পড়ে গেছে। এখন এরকম খারাপ পরিস্থিতি দেখে জিলের শাশুড়ি তার বাড়িতেই রাতটা কাটানোর পারমিশন দিয়ে দেয়, কিন্তু রাত হলে জিল ঘুমোতে পারে না। সে তার লিভিং রুমে যায় এবং তার সন্তানের ছবি এবং তার মৃত স্বামীর ছবি মন দিয়ে দেখতে থাকে। এখন জিল লক্ষ্য করে মাটিল্ডা ঘুমোচ্ছে, কিন্তু নোয়া জেগে রয়েছে। তারা একসাথে মিলে আকাশের তারা দেখতে শুরু করে এবং পরে তারা রিয়ালাইজ করে যে এগুলো তারা নয়, এগুলো স্যাটেলাইট। এখন এমন মধ্যরাতেই জিল সাইকেল নিয়ে শহরে ঘুরতে বেরিয়ে পড়ে এবং এমন অবস্থায় সে দেখে শহরের বেশিরভাগ মানুষই ঘুমোচ্ছে না, তারা জেগে রয়েছে অথবা কোনো কাজ করে নিজেদেরকে ব্যস্ত রাখছে। এবং হঠাৎই রাস্তার মাঝে গার্গ নামের সেই ছেলেটির সাথে তার দেখা হয়ে যায় এবং ছেলেটি তার কাছে আরও মেডিসিন চায় এবং এর বদলে সে ডবল টাকা দিতেও রাজি। এমনকি এই পর্যন্ত নয়, শহরের বেশিরভাগ মানুষই তার সাথে এখন ডিল করতে চায়। তারা ঘুমোতে পারছে না, তারা কিছু মেডিসিন চাইছে। এখন জিল বাধ্য হয়ে তাদেরকে বলে সে যদি আবারও সেই ওষুধ খুঁজে পায় তবে অবশ্যই তাদের কাছে বিক্রি করবে। এবং এরপর সে ফাইনালি সেই ইউনিভার্সিটিতে আবারও চলে আসে, যেখানে সে সেই ওষুধ চুরি করেছিল, এবং দেখে এখানে কেউ নেই এবং সকালে শিফট শেষ হয়ে গেছে। সে ল্যাবে পৌঁছায়, যেখান থেকে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনগুলো কালেক্ট করে, কিন্তু তখনই হঠাৎ করে বেশ কিছু সোলজার চারিদিক দিয়ে তাকে ঘিরে ফেলে। মেয়েটি সঙ্গে সঙ্গে নিজেকে তাদের কাছে স্যারেন্ডার করে ফেলে এবং তখনই ডক্টর মার্ফি সেখানে আসে এবং সে জিলকে মেডিসিন চুরি করতে দেখে বেশ নিরাশ হয়ে যায়। যদিও জিল তাকে নানান রকম কারণ বলতে শুরু করে, কিন্তু ডক্টর মার্ফি তার একটা কথাও শোনে না। এখন ডক্টর এবং তার পুরো টিম জিলকে বোঝায় তারা একটি রিসার্চ হাব সেট করেছে, আর এটার কারণ কাল থেকে ইলেকট্রিসিটি নেই এবং মানুষ আর ঘুমোতে পারছে না। ডক্টর তাকে অফার করে সেও এই রিসার্চে অংশগ্রহণ করতে পারে, কিন্তু জিল এই অফার নেয় না। এখন ফিরে যাওয়ার আগে ডক্টর মার্ফি ব্রায়ান নামের সেই ছেলেটিকে রিসার্চ সেন্টারের অ্যাড্রেস দেয় এবং তার ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে বলে। এখন সেই ছেলেটি জিলকে বোঝায় সেও এই অফার গ্রহণ করতে পারে, কারণ ঘুম কম হওয়ার কারণে মানুষের ওপর অনেক বেশি এফেক্ট পড়ছে।
উদাহরণ হিসেবে সে বলে, যেমন মানুষ ভ্রম দেখতে শুরু করেছে, তাদের হার্ট কাজ করা বন্ধ করে দিচ্ছে এবং একইভাবে বিভিন্ন রকম যন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে, এবং এমন পরিস্থিতিতে মাত্র একজন মহিলা ঠিকমতো ঘুমোতে পারছে, তাই তাকে এই স্টাডি রুমে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র রিসার্চ করার জন্য। এবং এমন অবস্থায় জিলের মনে পড়ে মাটিল্ডাও ঠিকঠাক ঘুমোতে পারছে, তাই সে সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটে যায় এবং নোয়াকে জিজ্ঞাসা করে তার মেয়ের সম্বন্ধে। কিন্তু সেখানে সে তার মেয়েকে দেখতে পায় না, শুধুমাত্র নোয়াকেই দেখতে পায় এবং জানতে পারে মাটিল্ডা সেখানকার লোকাল চার্চে গেছে। সে সঙ্গে সঙ্গে এখানে থাকা বেশ কিছু প্রয়োজনীয় জিনিস এক জায়গায় জড়ো করে এবং নোয়াকে সেই সব কিছু নিয়ে তার সাথে যেতে বলে এবং বলে সে মাটিল্ডাকে নিতে যাচ্ছে। কিন্তু যখনই তারা বাড়ি থেকে বের হবে তখনই ব্রায়ান নামের ছেলেটি তাদেরকে বাধা দেয়, কারণ সে চায় মাটিল্ডাকে সেই রিসার্চ সেন্টারে নিয়ে যেতে, যাতে তারা ভালোভাবে রিসার্চ করতে পারে। জিল এতে বাধা দেয়। এখন এরা সেই রিসার্চের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। এমন অবস্থায় তারা দেখতে পায় শহরের মানুষরা তাদের মনকে কন্ট্রোল করতে পারছে না এবং তারা একে অপরের সাথে ঝামেলা শুরু করে দিয়েছে। এবং একটা সময় তারা একটা ডেড বডি খুঁজে পায়, যেটা এখানকার পুলিশ অফিসার ছিল। এখন নোয়া তার মাকে জিজ্ঞাসা করে আসলে এখানে কি হচ্ছে। তখন জিল ব্যাখ্যা করে যে ঘুমের অভাবে মানুষের মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে এবং তার কারণেই মরে যাচ্ছে। একই সময় ডরিস মাটিল্ডাকে চার্চের প্যাস্টরের সাথে পরিচয় করায় এবং প্যাস্টর যখন জানতে পারে এই মেয়েটি একমাত্র যে ঘুমোতে পারছে, তখন সে জিনিসটাকে ঈশ্বরের কোনো অলৌকিক ঘটনা হিসেবে প্রচার করতে শুরু করে দেয়। এমনকি যারা এই চার্চে এসেছিল সেই মানুষগুলো এই মেয়েটিকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে ঘুমোতে পারছে। এমনকি এই পর্যন্ত নয়, কিছু মানুষ মনে করে এই মেয়েটি যদি নিজেকে স্যাক্রিফাইস করে তবে ঈশ্বর হয়তো তাদেরকে ঘুমানোর শক্তি দেবে এবং তাদেরকে রক্ষা করবে। এখন এমন পরিস্থিতিতে প্যাস্টর প্রত্যেককে শান্ত থাকতে বলে এবং পুলিশ অফিসাররাও এই মানুষগুলোকে ঠকানোর জন্য এগিয়ে আসে। এখন এমন পরিস্থিতিতে জিল এখানে চলে আসে এবং সে তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু এই মানুষগুলো তাকে নিতে দেয় না। একই সময় ব্রায়ান নামের ছেলেটি প্রত্যেককে পরামর্শ দেয় একটি রিসার্চ সেন্টার বানানো হয়েছে, তাই তারা প্রত্যেককে যেন সেখানে নিয়ে যায় এবং কথা দেয় সায়েন্টিস্টরা তাদের এই সমস্যার সমাধান করবে। কিন্তু প্যাস্টর এমনটা করতে দেয় না, কারণ সেখানে গিয়ে সায়েন্টিস্টরা ম্যাটিল্ডাকে নিয়ে রিসার্চ করবে। এখন এমন কথা শুনে ব্রায়ান তাদেরকে থ্রেট দেয় যে সে আর্মি নিয়ে পুনরায় এখানে ফিরে আসবে এবং ঠিক তখনই পুলিশ অফিসার তাকে গুলি করে মেরে ফেলে। এই গুলির শব্দে চারপাশের মানুষরা হইচই লাগিয়ে দেয়। ডরিস মাটিল্ডাকে রুমের পেছনের দরজা দিয়ে বাইরে নিয়ে যায়। এদিকে নোয়া ব্রায়ানের ডেড বডি দেখে পুরো হতবাক হয়ে যায়। সে তার পকেট থেকে একটি অ্যাড্রেস খুঁজে পায়, যেটা সেই রিসার্চ সেন্টারের। তাই সে সঙ্গে সঙ্গে জঙ্গল দিয়ে সেই অ্যাড্রেসের উদ্দেশ্যে ছুটতে শুরু করে এবং সেখানে গিয়ে সে তার ফ্যামিলির সাথে আরও একবার যুক্ত হয়। এখন এরা যত দ্রুততার সাথে সম্ভব দৌড়াতে শুরু করে। এখন এমন অবস্থায় নোয়া পরামর্শ দেয় মাটিল্ডাকে সে রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া উচিত, কিন্তু জিল আরও একবার তাকে না করে দেয়। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর সে বুঝতে পারে যদি সত্যি শহরের প্রত্যেকটা মানুষ মরে যায় তবে মাটিল্ডা একা হয়ে যাবে এবং একা একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে। তাই সে রিসার্চ সেন্টারে যাওয়ার জন্য একটি গাড়ি খুঁজতে শুরু করে দেয়। সে খুব সতর্কতার সাথে একটি গ্যারেজে যায়, যেটা গার্ড নামে সেই ছেলেটির গ্যারেজ ছিল। কিন্তু এখানে দুজন চোর আগের থেকে লুকিয়ে ছিল এবং তাদের শব্দে তারা বেরিয়ে আসে। জিল সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে এবং সেই দুজন চোরের মধ্যে একজন অনুমান করে হয়তো এটা গার্ডস করেছে, তাই সে তাকে মেরে ফেলে। জিল আস্তে আস্তে পাশে থাকা একটি স্ক্রুড্রাইভার হাতে নেয় নিজেকে রক্ষা করার জন্য এবং তখনই সেই দুজন চোর এখানে থাকা গাড়িটা নিয়ে চলে যায়। এরপর সে অন্য একটা গাড়ি নিয়ে এখান থেকে তার যাত্রা শুরু করে। যাত্রাপথে মাটিল্ডা আরও একবার ঘুমোতে শুরু করে দেয়। বিকেল হলে তারা লক্ষ্য করে সেই চোর দুটো রাস্তার মধ্যে পড়ে রয়েছে এবং এই মৃত্যু কার অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে। জিল লক্ষ্য করে তার শহরের পুলিশ অফিসারদের বন্দুক এবং তার ব্যাজ এরা চুরি করেছে। সে বুঝতে পারে এই কারণেই তাদের মৃত্যু হয়েছে। সে তাদের কাছ থেকে দুটো জিনিস নিয়ে নেয় এবং আবারও তার গাড়ি করে তার যাত্রা শুরু করে। কিছু সময় পর তারা এক জায়গায় বিশ্রাম নেয়। জিল নোয়াকে বলে যে মার্ফির লোকেরাই এই চোরগুলোকে মেরেছে, আর এটা তার বিশ্বাস, কারণ মার্ফি একটা সময় একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন এবং আর্মিতে জব করতেন এবং সেখানে তিনি খুব খারাপভাবে অপরাধীদের শাস্তি দিতেন, এমনকি ঘুম না আসার কষ্ট সে অপরাধীদেরকে দিত। আর এই কারণেই সেই রিসার্চ সেন্টারে তার মেয়েকে নিয়ে যেতে চায় না। নোয়া তার মায়ের চিন্তা বুঝতে পারে, কিন্তু তবুও সে চায় মাটিল্ডাকে সেই রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হোক। পরের দিন সকাল হলে তারা যখন যাত্রা শুরু করে, তারা রাস্তায় বেশ কিছু মানুষকে দেখতে পায় যারা কোনো জামা কাপড় পরেনি, সম্পূর্ণ উলঙ্গ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। বেশ কিছু সময় যাত্রা করার পর তারা একটি লাইব্রেরিতে গিয়ে থামে, যেখানে একটি ম্যাপ খুঁজে। জিল অলরেডি খুব চিন্তিত,
সে তার মেয়েকে এখানে শেখানোর চেষ্টা করে কিভাবে সে সার্ভাইভ করতে পারবে, এমনকি সে তাকে বন্দুক চালানো শেখায়। এরপর মাটিল্ডাকে গাড়িতে পাঠিয়ে নোয়া এবং তার মা সেই ম্যাপটা মন দিয়ে দেখে এবং সেই রিসার্চ সেন্টার খোঁজার চেষ্টা করে। এবং ঠিক সেই মুহূর্তে একাধিক মানুষ জেল থেকে বেরিয়ে শহরের মধ্যে ঘুরতে শুরু করে। এই সব কিছু দেখে জিল এবং নোয়া সঙ্গে সঙ্গে দৌড়ে গাড়ির দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে কেউ একজন গাড়িটা নিয়ে চলে যায় এবং পিছনের সিটে মাটিল্ডা ঘুমিয়েছিল। এখন সেই কয়েদিগুলো যারা ঘুরে বেড়াচ্ছিল তাদের মধ্যে একজন নোয়াকে নেওয়ার চেষ্টা করে। এমন পরিস্থিতি দেখে জিল পকেট থেকে বন্দুক বের করে এবং তাদের দিকে ধরে, কিন্তু সে গুলি চালাবে তখনই তাদের গাড়ি ফিরে আসে এবং সেখানে ডজ নামের এক ব্যক্তি তাদেরকে বলে তারা যেন গাড়িতে উঠে পড়ে। এরপর তারা গাড়ি করে শহর ছেড়ে বাইরে চলে যায় এবং এরপর জিল তার বন্দুকটা ডজের দিকে ধরে এবং তাকে বেশ কিছু প্রশ্ন করে। ডজ এই উত্তর দিতে দিতে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে এবং প্রায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরিস্থিতি চলে আসে। সে গাড়িটা থামায় এবং তাকে বোঝায় তার বন্দুকে কোনো গুলি নেই, তাই সে যেন বন্দুকটা নামিয়ে রাখে। এরপর সে গাড়ির চাবি নিয়ে সেই বাইরে বেরিয়ে যায় চারপাশটা ভালো করে দেখার জন্য। তারা সেখানে বেশ কিছু জামা কাপড় পরে থাকতে দেখে। জিল তার মেয়েকে শেখায় যে কিভাবে অন্য ভেহিকেল থেকে গ্যাস সংগ্রহ করতে হয়। এরপর ডজ যখন তার ইনভেস্টিগেশন শেষ করে ফিরে আসে, সে জিলকে তার বন্দুকটা ধরিয়ে দেয় এবং বোঝায় এটা যেন সে সুরক্ষিতভাবে রেখে দেয়, কারণ রিসার্চ সেন্টারে হয়তো তার দরকার হতে পারে। বিকেল হলে জিল তার মেয়েকে গাড়ি চালানো শেখায়, কিন্তু তাকে একটা সময় গাড়িটা থামাতে হয় যখন দেখে কিছু মানুষ তাদের ঘরবাড়ি বানিয়ে রাস্তা ব্লক করছে। এমনকি এই পর্যন্ত নয়, তারা লক্ষ্য করে পাশের জঙ্গলে গাছের মধ্যে এখানকার আদিবাসী মানুষরা বেশ কিছু মানুষকে পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছে এবং তাদের রক্ত সংগ্রহ করছে। এখন এরকম ভয়ানক পরিস্থিতি দেখে জিল সঙ্গে সঙ্গে গাড়িতে ফিরে আসে এবং গাড়িটি এখান থেকে ব্যাক করার চেষ্টা করে, কিন্তু সামনে থাকা ঘরগুলোতে তার গাড়ির সাথে ধাক্কা লাগে এবং গাড়ির জায়গা আটকে যায় এবং আদিবাসী মানুষগুলো গাড়ির জানালা ভেঙে ভিতরে ঢুকতে শুরু করে এবং তারা এই ফ্যামিলিকে টেনে বাইরে বের করার চেষ্টা করে। কিন্তু সেই মুহূর্তে মাটিল্ডা কোনো রকমে গাড়ি স্টার্ট দেয় এবং তারা এখান থেকে পালিয়ে যায়। সেই আদিবাসী মানুষগুলো তবুও তাদের পেছন ছাড়ে না, তাদের পিছন পিছন দৌড়াতে শুরু করে, কিন্তু গাড়ির স্পিড বেশি থাকার কারণে তারা তাদেরকে ধরতে পারে না। বেশ কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর তারা সেই রিসার্চ সেন্টারের লাইট জ্বলতে দেখে, যেটা একটা জঙ্গলের মধ্যে অবস্থিত। এরপরে সে গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ড্রাইভারকে শেষ বিদায় জানিয়ে সে জঙ্গলের দিকে এগিয়ে যায়। কিন্তু জিল তার সন্তানদেরকে এখানে ওয়েট করতে বলে এবং সে চায় সে আগে গিয়ে ভিতরটা চেক করবে এবং সবকিছু ঠিক থাকলেই তবেই সে তার সন্তানদেরকে সেখানে নিয়ে যাবে। জিল নদীর জলে নিজেকে ফ্রেশ করে নেয় এবং তারপরে সামনের দিকে এগিয়ে যায় এবং দেখতে পায় রিসার্চ সেন্টারে বেশ কিছু সোলজার একে অপরকে ইঞ্জেকশন দিচ্ছে যাতে তারা সুস্থ থাকে। সে ব্রিজের তলায় অপেক্ষা করে। একটি গাড়ি ওপর দিয়ে চলে যাওয়ার পরই সে ভেতরে প্রবেশ করে এবং সেখানে কিছু বুলেট দেখতে পায়। এমন পরিস্থিতিতে একজন গার্ড অন্যমনস্ক হওয়ার সাথে সাথে সে লুকিয়ে ভিতরে প্রবেশ করে এবং সেই একই পাসওয়ার্ড ইউজ করে যেটা সে ইউনিভার্সিটিতে ইউজ করেছিল এবং এটাতে কাজ হয়। এবং তারপর সে ল্যাবের কোড পড়ে নেয় যাতে কেউ বুঝতে না পারে সে বাইরে থেকে এসছে। এবং এরপর সে একজন অসুস্থ মহিলাকে দেখতে পায়। সে কাছে যায় এবং একজন ডাক্তার এগিয়ে আসে। সে মনে করে জিল নিশ্চয়ই ব্লাড স্যাম্পেলের জন্য এসছে। এখন জিল ইচ্ছাকৃতভাবে সেই মহিলার ট্রিটমেন্ট করতে শুরু করে যাতে কেউ বুঝতে না পারে সে বাইরে থেকে এসছে। এবং সেই মহিলা জিলকে বলে সে যেন তার সন্তান মাটিল্ডার দেখাশোনা করে, যাতে প্রত্যেকে মরে গেলেও সে যেন ঠিকমতো বেঁচে থাকতে পারে। এখন এই মহিলা তাকে আরও বলে সে জানে না সে কিভাবে এবং কেন ঘুমোতে পারছে, কারণ সে কয়েক মাস আগেই মরে যাওয়ার কথা ছিল। এবং ঠিক সেই মুহূর্তে ডক্টর মার্ফি এখানে আসে এবং জিলকে প্রশ্ন করে ব্রায়ান এবং তার ফ্যামিলি কোথায়। এখন জিল তাকে জানায় সে ইউনিভার্সিটিতে আসার আগেই ব্রায়ানকে দেখেনি। ডক্টর মার্ফি তাকে বলে তারা এখনও এই সমস্যার সমাধান করতে পারেনি, কোনোরকম মেডিসিন বানাতে পারেনি, কিন্তু তাদের কাছে একটা স্পেশাল ধরনের ড্রিঙ্ক রয়েছে যেটা পান করলে মানসিকভাবে শক্তিশালী করে তোলে এবং এটা সে আর্মিতে থাকাকালীন সোলজারদের দিয়ে থাক। কিন্তু এর একটা সমস্যা রয়েছে, এটা বেশি পান করলে নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে। এরপরেই ডক্টর জিলকে জড়িয়ে ধরে এবং বলে সে খুব খুশি যে সেখানে এসছে তাকে হেল্প করতে, কারণ সে ইতিমধ্যে সব আশা হারিয়ে ফেলেছিল, যে সে মনে করেছিল সে হয়তো কিছুই করতে পারবে না। এইসব কিছুর পর জিল বাইরে যায় এবং কাঁদতে শুরু করে, শুধু এটা ভেবে যে মানুষের মধ্যে মনুষ্যত্ব জিনিস প্রায় শেষ। এবং তখনই সে আকাশের দিকে কিছু আলো দেখতে পায় এবং তারপরের মুহূর্তেই ড্রাইভার ডজ তার গাড়ি নিয়ে এখানে চলে আসে এবং গাড়িতে মাটিল্ডা এবং নোয়া ছিল। জিল সঙ্গে সঙ্গে তাদের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একজন সোলজার তাকে বাধা দেয়
এবং প্রত্যেকটা সোলজার এই গাড়িটাকে লক্ষ্য করে গুলি করার প্রস্তুত হয়ে যায়, কিন্তু তারা থেমে যায় যখন মাটিল্ডা বেরিয়ে আসে এবং সে তাদেরকে বলে সে ঘুমোতে পারে। পরের দিন সকাল হলে ডক্টর মার্ফি এবং ক্যাটস মাটিল্ডাকে বলে যে সে তাদেরকে হেল্প করতে পারে এক্সপেরিমেন্টের সাহায্যে। মাটিল্ডা লক্ষ্য করে একটি বাদর রয়েছে যার মাথা অর্ধেক কেটে ফেলা হয়েছে, কিন্তু তবুও সে জীবিত রয়েছে। সে সঙ্গে সঙ্গে বাদরটির হাত ধরে এবং এখানে থাকা একজন অ্যাসিস্ট্যান্ট তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু দুঃখজনকভাবে এতে কোনো কাজ হয় না। এরপরে ডাক্তারগুলো ঠিক একই রকম কাজ মাটিল্ডার সাথেও করে, শুধুমাত্র বাদরটির সাথে কম্পেয়ার করার জন্য, এবং তারা লক্ষ্য করে এতে মাটিল্ডা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। এরপর ডক্টর মার্ফি জিলের কাছে যায় যে বর্তমানে না ঘুমোতে পেরে বিভিন্ন রকম ভ্রম দেখতে শুরু করেছে। ডক্টর মার্ফি তাকে বলে না ঘুমানোর ফলে মানুষের ব্রেনের সমস্যা দেখা দেয়। এখন জিল তার মেয়ের জীবনের জন্য ভিক্ষা চায়, কিন্তু ডক্টর মার্ফি বলে এখানে মানুষকে বাঁচিয়ে রাখতে হলে তার মেয়েই একমাত্র সম্বল, এর বাইরে আর কোনো রাস্তা নেই। একই সময় সোলজাররা জানতে পারে ড্রাইভার ডজ একজন ইলেকট্রিশিয়ান, তাই তাকে সেই পানীয়টা পান করতে দেয় যার সাহায্যে ব্রেন ভালো হয়। এখন ল্যাবে মাটিল্ডা লক্ষ্য করে ঘুমিয়ে থাকা সেই মহিলা তার শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে, এমনকি ডাক্তাররা এসেও তাকে আর বাঁচাতে পারে না। একটা সময় তার মৃত্যু হয়ে যায়। এখন ডক্টর মার্ফি তাদেরকে বলে তারা যেন নোয়াকে নিয়ে আসে এবং তাকেও মাটিল্ডার সাথে কম্পেয়ার করা হয়। এদিকে নোয়া তার মায়ের সাথে দেখা করে এবং তাকে দোষারোপ করে যে সে তার সন্তানদেরকে লালন পালন করার জন্য অন্যকে দায়িত্ব দিয়েছে, সে নিজে দায়িত্ব নেয়নি। আর এই বলে সে তার গলা চেপে ধরে। তার কাছে একটা চাকু রয়েছে, কিন্তু সেই মুহূর্তে একজন সোলজার সেখানে আসে এবং তারা নোয়াকে নিয়ে চলে যায় এবং জিল যেই ভ্রমগুলো দেখছিল সেগুলো কেটে যায়। জিল আরও একবার সোলজারদের কাছেই তার সন্তানদের জীবন ভিক্ষা চায়, কিন্তু তার কথা সম্পূর্ণ ইগনোর করা হয়। একজন মহিলা সোলজার জিলকে দেখে মনে করে সে হলো তার এক্স, তাই সে তাকে গুলি করতে শুরু করে। প্রথম গুলি তার গায়ে লাগে না এবং জিল এই মুহূর্তে নিজেকে মুক্ত করে ফেলে। অন্যদিকে সেই সোলজার যে নোয়াকে নিয়ে গেছে তার ব্রেনেও কাজ করা বন্ধ করে দিয়েছে, সে তাকে প্রায় মেরে ফেলে এবং ঠিক তখনই ড্রাইভার ডজ তাকে থামায়। এই সুযোগে নোয়া খোঁড়াতে খোঁড়াতে সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে ল্যাবে ক্যাটস ডক্টর মার্ফিকে একটি ককটেল শট দেয় এবং বলে এই বাচ্চা মেয়েটিকে তাদেরকে স্যাক্রিফাইস করতেই হবে। এবং ঠিক সেই মুহূর্তে জিল এখানে চলে আসে এবং ডক্টর মার্ফি তাকে বলে সে তার মেয়েকে নিয়ে যেতে পারবে না। সেই মুহূর্তে ডক্টর মার্ফি অসুস্থ হয়ে পড়ে এবং কয়েক সেকেন্ডের মধ্যে মরে যায়। এবং এখান থেকে আমরা জানতে পারি ক্যাটস নামের মানুষটি যে মার্কের সহযোগী ছিল সে ইচ্ছাকৃতভাবে একটি ইঞ্জেকশন দিয়ে তাকে মেরে ফেলেছে। জিল তার মেয়েকে মুক্ত করে এবং নোয়াকে খুঁজতে শুরু করে, কিন্তু এমন অবস্থায় সে অনেক সোলজারকে দেখে লুকিয়ে পড়ে। কিন্তু ভাগ্যক্রমে একটা সময় সে নোয়াকে দেখতে পায়। সে লক্ষ্য করে সে বিভিন্ন রকম ভ্রম দেখছে এবং ইলেকট্রিসিটি তারগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করছে, এবং একটা সময় সে ইলেকট্রিক শক খেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। জিল সঙ্গে সঙ্গে ছুটে যায় এবং তাকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু এমনটা করতে গিয়ে তাদেরও ইলেকট্রিসিটি শক লাগে এবং তারা অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকাল হলে মাটিল্ডা জেগে ওঠে এবং তার মাকে খুঁজে পায় নোয়ার বডির পাশে, যে তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছিল। এবং একটা সময় নোয়ার জ্ঞান ফেরে এবং তারা তিনজনই সুস্থ হয়ে ওঠে, কিন্তু তখনও তাদের বিপদ কাটেনি। বাইরে একজন গার্ড তাদের দিকে লক্ষ্য করে বন্দুক ধরে, কিন্তু বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর সে এখান থেকে চলে যায়। এখন এই পুরো ফ্যামিলি এখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, মিলিটারি গাড়িতে করে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। নোয়া এতক্ষণে বুঝতে পেরেছে তার মা একদম সঠিক ছিল, তাদের এখানে আসা একদম উচিত হয়নি। এদিকে মাটিল্ডা প্রথমবার রিয়ালাইজ করতে পারে যে নোয়া মরে গেছিল এবং তাকে ইলেকট্রিসিটি শক দিয়ে পুনরায় জাগিয়ে তোলা হয়েছে, আর এই কারণে সে এখন ঘুমোতে পারবে। ঠিক একইভাবে সেও লেকে পড়ে যাওয়ার পর তার হার্ট বন্ধ হয়ে গিয়েছিল এবং তখন তাকে ইলেকট্রিসিটি শক দিয়ে জাগিয়ে তোলা হয় এবং তারপর থেকে সে ঘুমোতে পারে। আর এখান থেকে সে একটা জিনিস বুঝতে পারে যে মানুষ যদি ইনসমনিয়া রোগে আক্রান্ত হয় তখন তার জীবন পুরো রিসেট হয়ে যায়। তাই তারা তার মাকে নিয়ে সেই লেকের মধ্যে যায় এবং তাকে জলের মধ্যে ডুবিয়ে রাখে যতক্ষণ না তার হার্ট বন্ধ হচ্ছে, এবং তারপর তাকে আবারও ইলেকট্রিসিটি শক দেয় এবং জীবনটাকে রিসেট করে দেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।